হ্যালো স্টুডেন্টস, আজকের পার্টে আমরা ঘর্ষণ, আগের দিন আমরা স্থিত ঘর্ষণ কি, চলঘর্ষণ কি সেসব জিনিসগুলো পড়েছিলাম। আজকে আমরা একটু এগিয়ে যাব। সবার প্রথম আমরা শিখবো এখানে ঘর্ষণ কোণ কি জিনিস। এই ঘর্ষণ কোণ, দেখো, কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি। কথার কথা, আমি এদিক থেকে এদিকে বস্তুটিকে এদিকে বল প্রয়োগ করছি, এই থেকে এদিকে টানতে পারি বা এদিক থেকে এদিকে টানতে পারি। তারপরে স্বাভাবিকভাবেই বস্তুর ঠিক সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বল প্রয়োগ হবে, একটা বল প্রয়োগ হবে যাকে আমরা ঘর্ষণ বল বলছি। এফএস স্থিত ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বলের হিসাবে যদি আমি রাখি, তাহলে প্রযুক্ত বলের সর্বোচ্চ মানে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলের পজিশন, প্রযুক্ত বলের সর্বোচ্চ মান যতক্ষণ পর্যন্ত বস্তুটি স্থির অবস্থায় থাকে, সেই অবস্থায় সীমাস্থ ঘর্ষণ বল। এবং এদের লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই আর। এই সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার যদি আমরা লব্ধি অঙ্কন করি, ঠিক আছে, সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার যদি আমরা লব্ধি অঙ্কন করি, তাহলে লব্ধিটা কোনটা হয়? এইটা হয় লব্ধি। ঠিক আছে, এটা কি? সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম। এই লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণটি উৎপন্ন করে ল্যামডা, একে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর উপর সর্বোচ্চ যে বল প্রয়োগ হলে বস্তুটি স্থির অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ বল, উদ্ভূত সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি যে লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। এবং সেই ক্ষেত্রে সম্পর্কটা আমরা কিভাবে লিখতে পারি বুঝতেই পারছো। ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই ক্ষেত্রে অর্থাৎ এফএস বাই আর। দেখো, এখানে ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কোনটা কি সমান হবে সেগুলো কিন্তু এখন আমরা লিখছি না। এই ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু কি হবে? এর ভর যদি এম হয় তাহলে ওজনের সমান হবে, এমজি হবে, আর এর জায়গায় এমজি লিখতে পারি। ওকে, অথবা এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এফএস বাই আর। এবং এই যে লব্ধিটা আছে সেই লব্ধির মান কত হবে? এন ইজ ইকুয়াল টু রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ ঘর্ষণ বলের স্কোয়ার আর লম্ব প্রতিক্রিয়ার স্কোয়ারের যোগফলের বর্গমূল। ক্লিয়ার? এগুলো তো আমরা ভেক্টর থেকে করতে পারি। এই হচ্ছে ঘর্ষণ কোণ। এবার এই কথাটাই আমরা যেহেতু বলছি, দেখো একটা এক্সাম্পল দিই। এই বস্তুটির উপর আমি এদিকে বল প্রয়োগ করলাম, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এইদিকে আমি বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি এই তল কি করবে? এই বস্তুটির উপর বিপরীত দিকে অর্থাৎ এই দিকে বল প্রয়োগ করবে। ঠিক, আমি যদি এদিকে বল প্রয়োগ করতাম তাহলে কি হতো? বস্তুটির উপর এই অভিমুখে বল প্রয়োগ হতো। যদি আমি এদিকে বল প্রয়োগ করি তাহলে স্বাভাবিকভাবে ঘর্ষণ বল কোন দিকে? এই দিকে প্রয়োগ হতো। এই সীমাস্থ ঘর্ষণের মানটা কি সমান হতো? দেখো, প্রত্যেক ক্ষেত্রেই যদি আমি প্রযুক্ত বলের অভিমুখ পরিবর্তন করি তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? দেখো, এদিকে না হয় এদিকে, না হয় এদিকে, না হয় এদিকে, এরকমভাবে কি হচ্ছে? সীমাস্থ ঘর্ষণটা পরিবর্তন হচ্ছে। তাহলে সীমাস্থ ঘর্ষণের মান একই আছে কিন্তু অভিমুখটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই ঘর্ষণ বলটা যদি আমি এই বস্তুটার ক্ষেত্রে, এই যদি বস্তু হয়, বস্তুর ক্ষেত্রে বিভিন্ন দিকে যদি প্রযুক্ত বলটা হয়, তাহলে এই ঘর্ষণ বলটা কি হবে? তার বিপরীত দিকে কি হবে? তার জায়গা চেঞ্জ করবে, কিন্তু মানটা একই থাকবে। তাহলে সেই হিসেবে এফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই মানটাও কি হবে? একই থাকবে। এমনকি এই ঘর্ষণ শঙ্কু ট্যান ইনভার্স এফ এস বাই আর এর মানটাও কি হবে? একই থাকবে। শুধু কি হবে ভেবে দেখো, আমি যদি প্রত্যেকটা পজিশনের হিসাবে ভাবি, ধরে নাও এদিকে সীমাস্থ ঘর্ষণ বল, এই অভিমুখে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তাহলে এটা হচ্ছে তার লব্ধি। দেখো, যদি এদিকে হয় তাহলে লব্ধিটা কি হবে? এদিকে হবে, এদিকে হলে কি? লব্ধিটা এদিকে হবে। এইভাবে কি হচ্ছে? এই লব্ধিটা একটা নির্দিষ্ট কোণ করে যদি
এই সীমাস্থ ঘর্ষণ বলটা ঘুরতে থাকে, অর্থাৎ প্রযুক্ত বলটা যদি ঘুরতে থাকে তাহলে সীমাস্থ ঘর্ষণ বলটাও কি হবে, ঘুরতে থাকবে। সে রেসপেক্টে এই লম্ব প্রতিক্রিয়াটাও ঘুরতে থাকবে। তাহলে একটা নিচের বিন্দু একই, সেই বিন্দুর রেসপেক্টে যদি আমি একটা কোণ করে ঘুরি, সেটাকে কি বলা হয়, একটা শঙ্কু উৎপন্ন করবে। একেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। ইজ ইট ক্লিয়ার? দ্যাট ইজ ঘর্ষণ কোণ, ফ্রিকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশন কোণ। তাহলে ফ্রিকশন কোণ এর সাথে এর রেসপেক্টে কি সম্পর্ক আছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। এবং এফ এস ইজ ইকুয়াল টু আমরা কি পড়ি দেখো তো, এফ এস ইজ ইকুয়াল টু কি, মিউ এস ইন্টু আর, তাই না? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স মিউ এস ইন্টু আর বাই আর, কত হলো, মিউ এস। তাহলে ঘর্ষণ কোণের সাথে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের একটা সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। যত স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান যদি আমরা জানি, তার ট্যান ইনভার্স করলেই আমরা কি ঘর্ষণ কোণের মান বের করতে পারবো। এরপর আসছি স্থিতিকোণ বা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। কোনো একটা বস্তু, ধরে নাও এই যে তলটার কথা, আবার এই একটা তল নিয়ে আমি আলোচনা করছি, এই তলের রেসপেক্টে এটি স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ধীরে ধীরে আনত করতে থাকি, তাহলে এখনও স্থির আছে, করতে করতে একটা সময় কি এটি নিচের দিকে নামা শুরু করেছে। তাহলে এই যে আনত তলের যে সর্বাধিক মানের জন্য কোনো বস্তু আনত তলের উপর স্থির অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা স্থিতিকোণ বা বিরাম কোণ। তাহলে গল্পটা কিভাবে আমি করব? তাহলে বস্তুটি আগে দেখি নিচে নামে কেন, সেটা আগে বোঝার চেষ্টা করি। দেখো, বস্তুর ওজন ঠিক নিচের দিকে ক্রিয়া করছে, সেটা হচ্ছে এমজি, ক্লিয়ার? তাহলে এর দুটো উপাংশ, একটা এই আনত তলার বরাবর ঠিক নিচের দিকে, একটা তার লম্ব হবে এই দিকে। এতটুকু তো আমরা শিওর, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে এই অংশটা দাঁড়াচ্ছে এমজি কস থিটা, আর এই অংশটা দাঁড়াচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এতটুকু তো স্পষ্ট, এই এমজি সাইন থিটা উপাংশের জন্যই বস্তুটি এই আনত তল বরাবর নিচের দিকে নেমে আসতে চায়, কিন্তু পারে না। কেন পারে না? কারণ ঠিক তার বিপরীতে একটি ঘর্ষণ বল থাকে, এবং যেহেতু বস্তুটি সর্বাধিক মানে ঘর্ষণ বলের সর্বাধিক মান সীমাস্থ ঘর্ষণ বলের যদি সমান হয়, তাহলে কি হবে, এটি আর নিচে নামতে পারবে না। অর্থাৎ এটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত না এমজি সাইন থিটা এফ এস এর চেয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্থির থাকার শর্ত হচ্ছে এফ এস ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, ঠিক আছে। তাহলে সেই হিসাবে আমরা কি দেখছি দেখো, এবার আমি যদি বলি এর ঠিক একটা লম্ব প্রতিক্রিয়া আছে, লম্ব প্রতিক্রিয়া তো কি হয়, তলের লম্ব দিকেই থাকে আর। এবার আর ইজ ইকুয়াল টু কত, বুঝতেই পারছো, এখানে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, তাই না? আমরা যদি ওই এর আগে করেছি না বলের, যে আমরা বস্তুর মধ্যে সমস্ত বলগুলো দিয়ে যে আমরা সেগুলো করেছি, ছবিগুলো করেছি, ভেক্টর চিত্রগুলো করেছি, সেই হিসাবে এটা যদি সাম্যে থাকতে হয় তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। কারণ বস্তুর গতি কোন দিকে, এদিক, তার মানে তার বাকি সব দিকে বলটা কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, এটা একটা, এবং এফ এস ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এই যদি হয় তাহলে সমস্ত বল শূন্য, বস্তুটি স্থির অবস্থায় থাকবে। তাহলে এফ এস ইজ ইকুয়াল টু কত কি জানি, মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর ইন্টু এমজি সাইন থিটা। মিউ এস আর মানে হচ্ছে এমজি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, হলো? তাহলে এমজি এমজি ক্যান্সেল, তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা, বা আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এস। তাহলে কোনো বস্তু কোনো আনত তলে সর্বাধিক যত অ্যাঙ্গেল পর্যন্ত স্থির অবস্থায় থাকতে পারে সেটা নির্ভর করছে এই বস্তু এবং এই আনত তলের
মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্কের ওপর। তার স্থিত ঘর্ষণ গুণাঙ্কের ট্যান ইনভার্স করলেই আমরা এই কোণের মানটা বের করতে পারি, এর সর্বাধিক কত মান পর্যন্ত হয়। তাহলে এর কম যদি হয় কোনো প্রশ্নই নেই, বস্তু স্থির থাকবে। যদি এর চেয়ে বেশি হয়, যদি এটাকে আমরা এক কাজ করি, এর নাম একটা দিয়ে দিই, থিটা এস দিয়ে দিই। এর নাম আমরা দিলাম থিটা এস, ঠিক আছে, থিটা এস। যদি এই অ্যাঙ্গেলটা থিটা এসের চেয়ে বেশি হয়, অর্থাৎ সাধারণ যে স্থিতিকোণ বলছি তার চেয়েও বেশি যদি আনত তলকা থাকে, তাহলে বস্তুর নিচের দিকে আসা শুরু হবে স্বাভাবিকভাবেই। তাহলে বস্তুটির মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে আমরা এতটুক তো দেখেই নিলাম, এটা হচ্ছে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে mg sin থিটা না, আর এটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে r, এবং তার বিপরীতে এবার কি ঘর্ষণ বল আমি দেব, এফ এস না এফ কে। এফ কে কেন এফ কে দেবো, কারণ এর আগে বস্তুটি স্থির ছিল তাই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইউজ করেছি। এবার কিন্তু বস্তুটি স্থির নয়, বস্তুটি কিন্তু গতিশীল, তাই এবার যখন আমি করব বস্তুটি গতিশীল হচ্ছে তখন কিন্তু এখানে চল ঘর্ষণ গুণাঙ্ক আনতে হবে। ক্লিয়ার? আর ইজিক্যাল টু এমজি কস থিটা, এ নিয়ে কোনো সমস্যাই নেই। তাহলে বস্তুটির মধ্যে যদি এ ত্বরণ উদ্ভব হয়, বস্তুর ভর যদি এ হয়, তাহলে ওর ওপর যে বল প্রযুক্ত হচ্ছে সেটা এম ইন্টু এ। এবার এম ইন্টু এ ইজিক্যাল টু কত দেখো দেখি, এম ইন্টু এ ইজিক্যাল টু, এদিকটা নিশ্চয়ই বেশি হবে এর থেকে, তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ কে। ক্লিয়ার? তাহলে এম এ ইজিক্যাল টু এম জি সাইন থিটা মাইনাস এফ কে মানে কত, মিউ কে ইন্টু আর, আর আর ইজিক্যাল টু এম জি কস থিটা, তাহলে মিউ কে এম জি কস থিটা। সব এম যদি কেটে দাও তাহলে এ ইজিক্যাল টু কত দাঁড়ায়, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। ক্লিয়ার? এই তো শেষ, আর তো কিছু করারই নেই। এবারে আমরা নততলে কোনো বস্তু আছে তাতে আমি বল প্রয়োগ করছি সেরকম একটা পজিশন নিয়ে আলোচনা করব। দেখো, যদি কোনো একটা আনত তল নিচ্ছি, সেই আনত তলের ওপর একটা বস্তু আছে, যে আনত তলের কোণটা আছে, এখানে আনত তলের কোণের কোণ, আনত কোণটা এর বিরাম কোণ অপেক্ষা ধরে নাও কম, ঠিক আছে? তাহলে বিরাম কোণ অপেক্ষা যদি কম হয় তাহলে বস্তুটিতে উৎপন্ন সীমাস্থ ঘর্ষণ বল এর যে কারণে, যেমন ধরে নাও আমি এখানে কারণগুলো বলে নেই, ধরে নাও এটা হলো এমজি, তাহলে স্বাভাবিকভাবে আমরা এটাকে কি করেছি, দুটো উপাংশ হবে, এদিকে থিটা হওয়ার জন্য এটা হবে এমজি কস থিটা, আর এটা আসবে এমজি সাইন থিটা। তাহলে এই এমজি সাইন থিটা উপাংশের জন্য ও কি হবে, নিচের দিকে নেমে আসতে চাইবে, কিন্তু সীমাস্থ ঘর্ষণ বলের মান এই ক্ষেত্রে অনেক বেশি হয়, এটি নিচে নেমে আসবে না। এবার যদি আমি বাইরের থেকে এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ওপরের দিকে উঠতে চাইবে, একই না? অবশ্যই উপরের দিকে উঠতে চাইবে, কিন্তু ততক্ষণ যেহেতু উপরের দিকে উঠতে চাইবে, ইন দ্যাট কেস ঘর্ষণ বল বিপরীত দিকে অর্থাৎ এই অভিমুখে ক্রিয়া করবে, ঠিক আছে? ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করবে, এবং এই ক্ষেত্রে ধরে নাও তাহলে দুটো উপাংশে ভাগ হয়ে যাচ্ছে। যদি আনত তলের সঙ্গে আলফা কোণে এটিকে টানা হয়, তার একটা অনুভূমিক উপাংশ এফ কস আলফা এবং উলম্ব উপাংশ এফ সাইন আলফা সৃষ্টি হবে। এই এফ কস আলফা ওকে ওপরের দিকে ওঠাতে চাইবে। কেন ওপরের দিকে ওঠাতে চাইবে? কারণ আমরা বুঝতেই পারছি এই ক্ষেত্রে যেহেতু এফ বল প্রয়োগ করেছি তাই এটাকে ওপরের দিকে, কারণ বস্তুটি স্থির অবস্থায় ছিল। তার মানে এই ক্ষেত্রে এই যে কন্ডিশনটা আমরা করলাম, এই কন্ডিশনের ক্ষেত্রে বস্তুটি উপরে ওঠার উপক্রম করে, ঠিক আছে? এই ক্ষেত্রে বস্তুটি উপরে ওঠার উপক্রম করে, এবং স্বাভাবিকভাবেই এখানে বস্তুটির যেহেতু ওজন আছে তাহলে এই তল একটি ইসে তৈরি করবে,
উলম্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেটা হচ্ছে আর। আচ্ছা, এবার বস্তুটিকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে কি হতে হবে দেখো, এদিকে একটা সমান হতে হবে, আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এম জি কস থিটার সমান হবে, অর্থাৎ আর শুড বি এম জি কস থিটা প্লাস মাইনাস এফ সাইন আলফা। কেন হলো? কারণ আমরা বলেইছি যে এখানে আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এম জি কস, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এবং স্বাভাবিকভাবেই এদিকে এফ কস আলফা, এদিকে আসছে এম জি সাইন থিটা আর এফ এস, তাহলে কত লিখতে পারি, এফ কস আলফা ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস এফ এস, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল। এই দুটো যদি এদিকে সমান হয় তাহলে কিন্তু বস্তুটি নিচের দিকে মানে উপরের দিকে উঠবে না, ওঠার উপক্রম করবে। এই এফ কস আলফার মান এর থেকে বেশি হলে বস্তুটি উপরের দিকে উঠে যাবে ত্বরণ সহ। বেশ, এবার কি হচ্ছে, তাহলে এফ এস ইজ ইকুয়াল টু কত, মিউ এস ইন্টু আর। তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এম জি সাইন থিটা প্লাস মিউ এস, আর মানে হচ্ছে এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। ক্লিয়ার? এবার এফ গুলোকে একদিকে আনো, তাহলে এদিকে কস আলফা আর এদিকে আসবে মিউ এস সাইন আলফা, তাহলে এফ কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা ইজ ইকুয়াল টু, এদিকে এম জি সাইন থিটা আছে আর মিউ এস এম জি কস থিটা আছে, তাহলে এম জি কমন গেলে কত হয়, সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি জানি, এই যে মিউ এস মানে সীমাস্থ ঘর্ষণ বলের মান ঘর্ষণ কোণের সমান হয়, তাহলে কি আমরা লিখতে পারি না মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান অফ ঘর্ষণ কোণ, অর্থাৎ মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা যদি ইউজ করি তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা বসাবো ঘর্ষণ কোণ দিয়ে, তাহলে এখানে কত আসবে, এফ কস আলফা প্লাস মিউ এস এর জায়গায় কত লিখবো, ট্যান ল্যামডা, তার মানে কত, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। এবার দেখো, এবার সবটাই কিন্তু বাকি যা আছে পুরোটাই কিন্তু একটা ম্যাথমেটিক্স, অঙ্কে তুমি ঠিকঠাক থাকলে হয়ে যাবে, এর মধ্যে এরকম ফিজিক্স তেমন কিছু নেই। মিউ এস মানে হচ্ছে এই যে মিউ এস ইজিক্যাল টু ট্যান ল্যামডা বসালাম, যে কারণে বসালাম সেটা ফিজিক্স হতে পারে, ঠিক আছে, কিন্তু বাকি সব কিছু এখানে জাস্ট ম্যাথমেটিক্স। এবার আমরা ম্যাথমেটিক্স করি এখানে, তাহলে কস ল্যামডা এখানে যদি লসাগু হয়ে যায়, উপরে কস ল্যামডা কস আলফা, এদিকে কস ল্যামডা সাইন থিটা, নিচের কস ল্যামডা ওদিকে কেটে গেল, তাহলে একবারে যদি আমরা লিখি এফ কস ল্যামডা কস আলফা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা, ফর্মুলাটা কি হলো, কস অফ আলফা মাইনাস ল্যামডা হলো ইজ ইকুয়াল টু mg সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা প্লাস কস থিটা সাইন ল্যামডা। তাহলে এটাতে কত আসলো, mg সাইন থিটা প্লাস ল্যামডা। আচ্ছা, এগুলো করার আগে একবার এই পার্টটা আরেকবার দেখে নাও, ওপরে উঠতে চাইছে তার জন্য এইদিকে আছে, তাহলে এফ কস আলফা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস এফ এস, ঠিক আছে, মিউ এস ইজ ইকুয়াল টু এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এটাও ঠিক আছে। এই পাশে মাইনাস এফ সাইন আলফা এদিকে চলে এলো, মাইনাস এফ আলফা এদিকে আসলো, তাহলে প্লাস, তাহলে কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা, এদিকে এমজি সাইন থিটা আর হচ্ছে মিউ এস এমজি কস থিটা, তাহলে প্লাস, এগুলো প্লাস এসছে, ঠিক আছে, প্লাস এসছে কিছু করার নাই, সাইন থিটা প্লাস ল্যামডা যা হবে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, mg সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস আলফা মাইনাস ল্যামডা। এবার যদি এটা মিনিমাম কখন হবে, যখন এই পার্টটা ম্যাক্সিমাম হবে,
এই পার্টটা যদি ম্যাক্সিমাম হয় তার মানে এটার মান হবে 1, অর্থাৎ এর মান হবে 0 ডিগ্রি। অর্থাৎ আলফা মাইনাস ল্যামডা যদি 0 ডিগ্রি হয়, তাহলে যদি আলফা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, তার মানে আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা হয়, তাহলে এটা কি হবে? মিনিমাম ভ্যালু হবে। মিনিমাম কত হবে তাহলে? এফ মিনিমাম এটা 1 করে দিলে mg sin থিটা প্লাস ল্যামডা। বুঝতে পেরেছি? এই হলো, তার মানে ওকে ল্যামডা কোণে যদি আমরা টানি, এদিক থেকে যদি আমরা ল্যামডা কোণে টানি, তাহলে মিনিমাম mg sin থিটা প্লাস ল্যামডা এই মানে এই বস্তুটি ওপরে ওঠার উপক্রম করবে। ওকে, এবার যদি নততলটির কোণ বিরাম কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই যে এখানে আমি একটু আগে করলাম এই এমজির দুটো উপাংশ, একটা এদিকে একটা এদিকে, এটা থিটা হওয়ার জন্য এটা mg cos থিটা, তার বিপরীতে উলম্ব প্রতিক্রিয়া আর এদিক বরাবর mg sin থিটা। এই যে mg sin থিটা উপাংশের জন্য যে নিচের দিকে আসবে, এটি অবশ্যই ওপরের দিকের ঘর্ষণ বল অপেক্ষা বেশি হবে। এটা বেশি হওয়ার জন্য নিচের দিকে নেমে আসবে। এবার আমি যদি একে আটকাতে চাই, তাহলে আমাকে এফ বল প্রয়োগ করতে হবে। এই এফ বলের দুটো উপাংশ আমরা ভাগ করে নেব। একটা আনত তল বরাবর, এটা যদি আলফা কোণে হয় তাহলে এদিকে এফ কস আলফা, এবং এদিকে স্বাভাবিকভাবে আসবে এফ সাইন আলফা। ঠিক আছে, এই এফ কস আলফা উপাংশ এই এফএস এর সাথে জুড়ে গিয়ে এমজি সাইন থিটার যদি সমান হয়, যতক্ষণ পর্যন্ত এমজি সাইন থিটার সমান হয় ততক্ষণে বস্তুটি কি হবে? আটকে থাকবে। যদি এফ কস আলফার মান, ঠিক আছে, এমন হয় যে এর থেকে এফএস এর থেকে এমজি সাইন থিটার থেকে সামান্য কম হলো এই দুটো মিলে, তাহলে বস্তুটি নিচের দিকে নামা শুরু করবে। তাহলে এই পজিশনটাতে আমরা যে আটকে রাখতে চাইছি, তখন বস্তুটা নিচের দিকে আসতে চাইছে, তাই ঘর্ষণ বল ওপরের দিকে। তাই এই পার্টটার জন্য, এটা যে আমরা 2 নম্বর পার্ট বলবো, এই পার্টে বস্তুটি নিচে নামার উপক্রম করে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে উপক্রম বলেছি, নিচে নামছে না, তার মানে আমরা এই দিক থেকে ধরতে পারি সব দিকে বলের মান সমান হবে। তাহলে এই দিক বরাবর কত হচ্ছে? আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। তার মানে একেবারে একই রকমভাবে লিখি, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। দেখো একই সেম। আচ্ছা, 2 নম্বরটাতে দেখো, এই কেসে কিন্তু আগে ঘর্ষণ বল ছিল নিচের দিকে, এবার কিন্তু ঘর্ষণ বল ওপরের দিকে। তাহলে আমরা লিখতে পারি এফ কস আলফা প্লাস এফএস, এফ কস আলফা প্লাস এই যে ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা যদি এদিক থেকে বড় হয় তাহলে নিচে নামা শুরু করে দেবে 2 নম্বর। এবার এফএস ইজ ইকুয়াল টু কত? মিউ এস ইন্টু আর, তাহলে এফ কস আলফা প্লাস মিউ এস ইন্টু mg cos থিটা মাইনাস f sin আলফা ইজ ইকুয়াল টু mg sin থিটা। ওকে, তাহলে একদিকে নিয়ে আসো f গুলোকে। f এ কি হলো? cos আলফা মাইনাস মিউ এস sin আলফা ইজ ইকুয়াল টু mg, এদিকে হলো sin থিটা। এটা যখন এইদিকে গেল তখন মাইনাস মিউ এস এমজি কস থিটা, তার মানে কত হলো? মাইনাস মিউ এস কস থিটা। আচ্ছা, এবার আগেরটার সঙ্গে মিলিয়ে দেখো তো, এই পার্টটাতে কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা, এখানে এলো কস আলফা মাইনাস মিউ এস সাইন আলফা। এখানে কত ছিল? সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা, এখানে কত? সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা। এবার মিউ এস এর মান তো আমরা আগের মতোই ট্যান ল্যামডা বসাবো, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে এই যে পজিশনটা আমরা পেলাম, এই কস অফ থিটা মাইনাস কস অফ আলফা মাইনাস ল্যামডা, এই পার্টটা কত আসবে? কস অফ আলফা প্লাস ল্যামডা। এবং স্বাভাবিকভাবে সাইন থিটা প্লাস ল্যামডা, এই পার্টটা কত আসবে? সাইন থিটা মাইনাস ল্যামডা। তাহলে অনুরূপে আমরা নিচের দিকে যদি একবারে নেমে যাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু আসবে এমজি, যেটা এখানে প্লাস ছিল সেখানে সাইন থিটা মাইনাস ল্যামডা, এবং স্বাভাবিকভাবেই নিচে
কসের জায়গায় আসবে কস অফ আলফা প্লাস ল্যামডা। হলো? এই হচ্ছে বলের মান। এবার মিনিমাম কখন হবে? যখন এই পার্টটা ম্যাক্সিমাম হয়। এই পার্টটা কত? 1, ম্যাক্সিমাম মানে 1 কসের মান, তার মানে এই ভেতরের মানটা কত? 0, অর্থাৎ আলফা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। মানে যদি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা হয় তবে এফ এর ভ্যালু হবে মিনিমাম, এবং সেটা কত হবে? নিচটাকে 1 বসিয়ে দাও, কত হচ্ছে? mg sin থিটা মাইনাস ল্যামডা। শেষ। অর্থাৎ এবার একটা জিনিস খেয়াল করো, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, তাহলে এদিকে এটার হিসাবে যদি আমি এদিকে কোণ ধরি তাহলে এই কোণগুলো হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ কোণ কোথায়? ঘড়ির কাঁটার দিকে। তার মানে এক কথায় আমি বলতে পারি এরকম কোনো একটা কোণ মাইনাস ল্যামডা, এদিক বরাবর যদি আমি বল প্রয়োগ করি তাহলে এদিক বরাবর যদি আমি বল প্রয়োগ করি তাহলে আমার এই ইসের মান সবচেয়ে কম বল প্রয়োগে আমি একে আটকে রাখতে পারবো, যেন এটি জাস্ট নিচে নামার উপক্রম করছে। এর চেয়ে যদি নিচে হয় বস্তুটি, এর চেয়ে যদি কম হয় বস্তুটি নিচে নামা শুরু করে দেবে। ক্লিয়ার? এইভাবে আমরা এই নততলে বস্তুর সাম্য করতে পারি। এবার অঙ্ক তো দেখো বিভিন্ন রকমের আসে, নততল না হয় অন্যরকম তল হতে পারে, কিন্তু বেসিক টাইপগুলো একই রকম চিন্তা ভাবনা করে তোমাদের কাজটা করতে হবে। ঘর্ষণের আজকে থিওরি শেষ হয়ে গেল। আশা করি এই থিওরি দিয়ে তোমরা যেই মেইন থেকে শুরু করে এইচএস যা কিছু আছে সমস্ত কিছু প্রবলেম তোমরা সলভ করতে পারবে, কিন্তু মাথায় রাখতে লাগবে বেসিক আগে চাই। এর পরের পার্টে আমরা এই ইসের উপর, এই ঘর্ষণের উপর কিছু ট্রিকি অঙ্ক দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তার মানে এই নয় যে ঘর্ষণের এই পার্টে যা অঙ্ক দেখাবো সেটাই কমপ্লিট। অ্যাকচুয়ালি পরবর্তী দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে শুরু করে আরও কার্যক্ষমতা, শক্তি, আরও অনেক কিছু আছে, সেই থিওরিগুলো করার পর সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই ঘর্ষণের পার্ট গিয়ে ঢুকতে পারে। ঠিক আছে? তখন কিন্তু এই থিওরিতে কমপ্লিট হবে না, কিন্তু আমি যে এখন থিওরিগুলো করছি সেই থিওরিগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে লাগবে, এগুলোকে ছেড়ে দিলে হবে না। ওকে? গোটা মেকানিক্স প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেটেড। আমরা যে ঘর্ষণ করছি, দেখো এই পার্টে করলাম, এখানে কি নিউটনের গতিসূত্র কাজে লাগেনি? নিউটনের গতিসূত্র কিন্তু কাজে লেগেছে। ইকুইলিব্রিয়াম, ফোর্স ইকুইলিব্রিয়াম, এগুলো আমরা আগে করেছিলাম, এখানে কাজে লেগেছে। ভেক্টর, এখানে ভেক্টরের কনসেপ্ট আমরা নিয়ে এসেছি, ভেক্টর রূপাংশ। তার মানে এর আগ থেকে আমরা যা যা পড়ছি কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয়। ঠিক আছে? ফিজিক্সের এটাই মজা। হ্যাঁ, আগের জিনিসের উপরও ভিত্তি করে 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 উপরের দিকে উঠে যাও, তবে শুরুতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে খাটনি কম হয়। ক্লিয়ার? ঠিক আছে, চলো সামনের দিন আমরা নিউমেরিক্যাল কিছু নিয়ে আসছি। আজকের জন্য এখানেই সমাপ্ত। বাই।